আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট দিন আমরা দেখেছিলাম যে আমাদের বেসিক্যালি জিকেতে কি কি পড়তে হবে বা আমরা জিকেতে কি কি পড়ব। তো আশা করি তোমাদের ওই ভিডিওটা কাজে লেগেছে। তো এবার আমরা যেটা করব সেটা আজকে আমরা সাম্প্রতিক বিষয়। আমরা সবাই জানি জিকেতে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের সাম্প্রতিক বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। আর তোমরা যদি বিগত বছরের পোস্ট অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখবে যে জিকে থেকে খুব বেশি কোশ্চেন এসেছে 2016, 17, 17, 18, 18, 19 এবং 19, 20। তোমরা যদি দেখো তাহলে দেখবে যে সাম্প্রতিক বিষয়গুলো থেকে বর্তমানে বি এবং ডি ইউনিটে খুব বেশি কোশ্চেন আসছে। তো আমরা আজকে আমাদের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যাব যে বর্তমান বিষয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে কোভিড-19। আমরা জানি যে কোভিড-19-এর সংক্রমণের জন্য আমাদের বর্তমানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তারপরে সীমিত পরিসরে আমাদের ব্যবসা বাণিজ্য চলছে। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা আমাদের কোভিড-19 এবং এটার ক্ষতিকর যে দিকগুলো বা কোভিড-19 সম্পর্কে আসলে কি কি আসার মতো আসতে পারে। তো আমরা প্রথম স্লাইডে যাব। তো প্রথমে দেখো যে দেওয়া আছে যে আমাদের কোভিড-19 থেকে একদম আমরা শুরু থেকে শুরু করি। চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস রোগী কবে কোথায় শনাক্ত হয়। আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি ফন্টজনিত কিছু সমস্যার কারণে আমাদের স্লাইডে কিছু ভুল আছে। আশা করি তোমরা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং এটার এডিট কপি বা এটার একদম নির্ভুল যে কপিটা সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আশা করি সমস্যা হবে না। আর বর্তমানে এখানে স্লাইডে যে ভুলগুলো আছে তোমরা নিজ দায়িত্বে একটু কারেকশন করে নিবে। আমি অবশ্য কোশ্চেনে বলে দিব যে কোথায় কি কারেকশনটা করতে হবে। ফন্টজনিত কারণে আসলে স্লাইডগুলোর একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো প্রথমে আসি যে চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী কবে কোথায় শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাস থেকে পড়তে গেলে প্রথমেই তোমাদের যেটা পড়তে হবে সেটা যে তোমার মানে করোনা ভাইরাসের একদম উৎপত্তিকালীন সময়, যে কবে থেকে করোনা ভাইরাস আসলে বেসিক্যালি করোনা ভাইরাসের উৎপত্তি বা সংক্রমণটা শুরু কোথা থেকে। তো চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস রোগী কবে কোথায় শনাক্ত করা হয়। তোমার যে চীনের বাইরে তোমার সর্বপ্রথম যেটা আচ্ছা, তো এরপরে যে কোশ্চেনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে কবে। আচ্ছা, তো প্রথম কোশ্চেন এটা 30 জানুয়ারি 2020 সালে করোনা ভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আচ্ছা, এরপর আসো এই যে কোভিড-19 যে আমরা শুনি, এই কোভিড-19-এর নামকরণটা কবে করে। আচ্ছা, তো হু কবে কোভিড-19 নামকরণটা করে 11 ফেব্রুয়ারি 2020। সবার 2020টা মনে থাকবে, কিন্তু যেটা মনে থাকবে না সেটা যে 11 ফেব্রুয়ারি। তো সবাই এটা করে নিবে যে আমাদের হু কবে কোভিড-19 এই নামকরণটা করে কবে 11 ফেব্রুয়ারি 2020 সালে। আচ্ছা, এরপরে আসো যে করোনা মহামারী প্যান্ডেমিক। আচ্ছা, এখানে একটু কারেকশন হবে তোমাদের। এই যে দেখো এখানে আছে প্যান্ডমিক, এটা হবে প্যান্ডেমিক, PANDEMIC প্যান্ডেমিক। আচ্ছা, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19-কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে কবে ঘোষণা করে তোমার এই যে 11 মার্চ 2020 সালে। 2020 সালে সর্বপ্রথম কোভিড-19-কে বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করা হয়। তো এবার আসো আমরা জেনে নিই যে কোভিড-19 নামের আসলে বিন্যাসটা কিভাবে করা হয়। কোভিড-19 নামের বিন্যাসটা কিভাবে করা হয়, তোমার CO এখানে যে এই যে আমাদের দেখো আমাদের তাহলে কোভিড-19টা কয়টা ভাগে, একটা CO, একটা V1, আরেকটা D এবং আরেকটা কি 19। তো আমরা আসলে বেসিক্যালি মানে মুখস্থ না করে আমরা বুঝে পড়ি। তো CO দ্বারা কি বোঝানো হয়, CO দ্বারা করোনা, V1 দিয়ে কি বোঝাচ্ছে তোমার V1 দিয়ে বোঝাচ্ছে ভাইরাস, আর D দিয়ে কি ডিজিজ বা রোগ বোঝানো হয়। এবং এটা কত সালে হয়, সেটা 2019 সালে। এই কারণে এটা কোভিড-19। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তো এরপর আমরা চলে যাই তোমার করোনা ভাইরাসের কারণে আসলে মেইন ভাইরাসটার নাম কি। মেইন ভাইরাসটার নাম কি দেখো SARS-CoV-2। আচ্ছা, এটার কারণে সৃষ্ট রোগের নামটাই কি তোমার কোভিড-19। আচ্ছা, তো এবার আসো যে কোভিড-19 এটার আসলে প্রাথমিক নাম কি। কোভিড-19 বলতে আমরা আসলে প্রাথমিকভাবে। আচ্ছা, তো এখানে আমাদের এই যে যেটা বললাম এটা একটু কারেকশন করে নিবা তোমরা। এখানে আসলে যে প্রথমে বলেছি তোমাদের যে স্লাইড জনিত কিছু সমস্যা মানে ফন্টের কারণে আর কি এদিক ওদিকের কারণে আমাদের এটা ভুল এসেছে। আচ্ছা, তো কোভিড-19 রোগের প্রাথমিক নাম কি ছিল,
প্রাথমিক নামটা ছিল হচ্ছে তোমার নোভেল করোনা ভাইরাস 2019 NCOV2। তো কোভিড-19 রোগের প্রাথমিক নাম কি ছিল তাহলে? 2019, এটা হচ্ছে কি সাল, নোভেল করোনা ভাইরাস। আচ্ছা, এবার আসলে আমরা জেনে নিই যে করোনা শব্দটি আসলে কোন ভাষা থেকে এসেছে বা উৎপত্তি কোথায়। আমরা কোন একটা টপিকস পড়তে গেলে সর্বপ্রথম যেটা জানতে হবে কোথা থেকে সেটা এসেছে, তার উৎপত্তি স্থল কোথায়, প্রথমে সংক্রমণ কোথায় হয়েছে, এগুলা। তো করোনা হচ্ছে তোমার কোন ভাষার শব্দ? করোনা হচ্ছে তোমার গ্রিক ভাষার শব্দ। আর এটা হচ্ছে কত দিকে, এটা আসলে এটা আসে সপ্তদশ শতকের দিকে। সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত করোনা। আচ্ছা, করোনা শব্দের অর্থটা কি? পুষ্পমাল্য বা হচ্ছে তোমার পুষ্প মুকুট। আচ্ছা, এটা আসতে পারে তোমার যে করোনা শব্দটি কোন ভাষা থেকে এসেছে, কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে। আচ্ছা, তো করোনা ভাইরাসের আসলে প্রথম সন্ধান মেলে 1930-এর দশকে। এই যে সার্স ভাইরাস যেটা আছে, সার্স বা মার্স ভাইরাস যেটা আছে, এটা হচ্ছে তোমাদের অনেক আগে থেকে হচ্ছে আর কি আমাদের এই যে হিউম্যান সিভিলাইজেশন এটার সাথে পরিচিত। তো এইটার একটা নতুন রূপ বা এটার একটা মডিফাইড রূপ হচ্ছে তোমার কোভিড-19। তো মানবদেহে দেখো, প্রথম হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণটা কবে হয়? 1960 সালে। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মানবদেহে হচ্ছে প্রথম কবে হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণটা? 1960 সালে। আর এখন কত? 2020 সাল। তার মানে কি যত ধাপে ধাপে সবকিছু মডিফাইড হচ্ছে, ঠিক সেম ভাবে করোনা ভাইরাসটা হচ্ছে কি শক্তিশালী হচ্ছে বা মডিফাইড হচ্ছে। আচ্ছা, এখানে যেমন আছে তোমার করোনা ভাইরাসের গোত্রের সপ্তম প্রজাতির আনুষ্ঠানিক নাম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2 বা সার্স কোভিড 2। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে কতটি করোনা ভাইরাস প্রজাতির নাম পাওয়া গেছে? হচ্ছে 7টা। তো নামগুলো হচ্ছে তোমরা দেখে নিবে এখান থেকে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে মার্সের ফুল মিনিং কি? MERS। MERS এর পুনরূপ কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা, রেসপিরেটরি হচ্ছে যখনই তোমরা দেখবা, তার মানে কি এটার সাথে শ্বাসের সাথে একটা সম্পর্ক আছে। তো মানে কি যখন করোনা ভাইরাসে তোমরা অলরেডি জানো, ইতিমধ্যেই জানো যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বা কোভিড-19 আক্রান্ত রোগীর মেইন সমস্যা হচ্ছে তাদের ব্রিথিং প্রবলেম। আচ্ছা, তো হচ্ছে মানে শ্বাস নিতে পারে না, শ্বাস আটকে যায়, এগুলো। তো আচ্ছা, তো রেসপিরেটরি সিনড্রোম আসলে এটা হচ্ছে মেইনলি অ্যাটাক করে কোথায়? আমাদের শ্বসনতন্ত্রকে। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে এই পর্যন্ত কতটি রোগকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে? টোটাল 3টা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা স্প্যানিশ ফ্লু, ইনফ্লুয়েঞ্জা H1N1 বা হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু শব্দটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, বেশ কিছুদিন আগে ওইটা আমাদের ওয়ান অফ দ্য হট টপিকস ছিল। তো এরপরে আসে হচ্ছে তোমার হু হচ্ছে 2009 সালে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লুকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে। তাহলে কত সালে হচ্ছে তোমার এই যে সোয়াইন ফ্লু এটা হচ্ছে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়? 2009 সালে। তো বেসিক্যালি এই হচ্ছেই। আচ্ছা, এবার আসো বৈশ্বিক মহামারী আমাদের কখন ঘোষণা করা হয়? আচ্ছা, তো বৈশ্বিক মহামারী কখন ঘোষণা করা? আচ্ছা, আমি কথা বলতেছি, এটার সাথে সাথে স্লাইডে যাচ্ছে, তো তোমরা স্লাইডের সাথে কোঅর্ডিনেট করে পড়ে নিবে। তো বৈশ্বিক মহামারীটা তোমার বেসিক্যালি হচ্ছে ঘোষণা করা হয় যখন কোনো একটা রোগ কয়েকটা দেশে ছড়িয়ে পড়ে, তখন তাকে বৈশ্বিক মহামারী ধরা হয়। সাপোজ কোনো একটা রোগ একটা নির্দিষ্ট কান্ট্রি বা একটা নির্দিষ্ট রিজিয়ন বা নির্দিষ্ট হচ্ছে একটা এলাকার মানুষকে এফেক্ট করলো, এটা কিন্তু বৈশ্বিক মহামারী না। বৈশ্বিক মহামারীটা কখন হবে? যখন এটা বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে এবং এটার সংক্রমণের হার ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখনই আসলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে হচ্ছে বৈশ্বিক মহামারী ঘোষণা করে থাকে। এবার আসো বাংলাদেশ, আমাদের দেশে করোনা ভাইরাসের যে কবে হচ্ছে উৎপত্তি হয়, কবে শনাক্ত হয়, আমরা হচ্ছে এখন এগুলা নিয়ে পড়বো। তো বাংলাদেশে হচ্ছে তোমার এটা হচ্ছে আসতে পারে বাংলাদেশে কোভিড-19 রোগী সর্বপ্রথম কোথায় শনাক্ত করা, কবে হচ্ছে শনাক্ত করা হয় সেটা হচ্ছে তোমার 8ই মার্চ 2020। অর্থাৎ সর্বপ্রথম 8ই মার্চের 8 তারিখ হচ্ছে কোভিড-19 রোগী শনাক্ত করা হয়। এবং মারা যায় কবে? মারা যায় হচ্ছে তোমার 18ই মার্চ। মানে 8ই মার্চ 18ই মার্চ। তোমরা জাস্ট একটা সিকোয়েন্সিয়ালে মনে রাখতে পারো যে প্রথম শনাক্ত করা হয়েছে কবে? 8ই মার্চে, আর প্রথম মারা যায় কবে? 18ই মার্চে। দুটাই কিন্তু মার্চ মাসে। তার মানে বাংলাদেশে কত দ্রুত সংক্রমণটা হয়েছিল। তো এরপরে আসো তোমার হচ্ছে 2020 সালের মার্চ মাসে হচ্ছে বাংলাদেশ সরকার কি করে? কোভিড-19কে হচ্ছে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে। কারণ যেহেতু আমরা আগে দেখেছি যে আমাদের হচ্ছে 8ই মার্চে শনাক্ত হয় এবং 18ই মার্চে হচ্ছে প্রথম রোগী মারা যায়। সো মার্চ মাসে হচ্ছে তোমার বাংলাদেশ সরকারকে হচ্ছে এটাকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, এবার আসলে জেনে নি ভাই, কোশ্চেন থাকতে পারে তোমাদের, তাহলে সংক্রামক ব্যাধি হচ্ছে কতটা? আচ্ছা, এই যে ঘোষিত বানানটা কারেকশন হবে, রসিকার হবে, তোমরা হচ্ছে কারেকশন করে নিবে। তো বাংলাদেশ সরকার ঘোষিত প্রথমত আমাদের সংক্রামক ব্যাধি কয়টা? 24টা। সংক্রামক ব্যাধি কয়টা? 24টা। কি কি নিচে দেওয়া আছে? ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ফ্লু, নিপা, অ্যানথ্রাক্স, মার্স কোভিড, জলাতঙ্ক,
জাপানিজ এনসেফালিস, ডায়রিয়া, যক্ষা, শ্বাসনালী সংক্রমণ, ব্লা 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 ব্লা, এগুলো স্লাইডে দেওয়া আছে, স্লাইডটা তোমাদের দিয়ে দেওয়া হবে বা রেকর্ডিং আছে, তোমরা হচ্ছে এগুলো দেখে নিবা। তার মানে বাংলাদেশ সরকার এই পর্যন্ত 24টা ব্যাধিকে হচ্ছে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করেছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমরা কিছু ওয়ার্ড, ফ্যামিলিয়ার ওয়ার্ড সম্পর্কে পড়বো। প্রথমে আসো যেটা কোয়ারেন্টাইন। আমাদের হচ্ছে খুব বেশি এই লাস্ট কিছুদিন এই ওয়ার্ডটা শুনতে শুনতে কোয়ারেন্টাইন শুনতে শুনতে কান পচে গেছে। তো আসলে কোয়ারেন্টাইনটা কি? কোয়ারেন্টাইন বেসিক্যালি হচ্ছে তোমার মহামারী আক্রান্ত আশঙ্কায় কোনো একটা সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিদের থেকে পৃথক রাখা, বা হচ্ছে তোমার সুস্থ ব্যক্তির জনবিচ্ছিন্ন থাকা, বা তুমি যদি উল্টাভাবে বলতে পারো যে ধরো কিছু সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের থেকে আমি সুস্থ ব্যক্তিকে তাদেরকে আলাদা করে রাখলাম এবং সুস্থ ব্যক্তিদের আলাদা করে রাখলাম। বেসিক্যালি এইটাই হচ্ছে কি কোয়ারেন্টাইন। এটার আসলে মেইন উচ্চারণটা এটা হচ্ছে ইতালীয় ভাষা, ইতালি থেকে উৎপত্তি। আচ্ছা, এটার মানে কি? এটার আসলে অরিজিনাল উচ্চারণ হচ্ছে কি কোয়ারেন্টিনা, যেটা হচ্ছে তোমার ইংরেজি শব্দ। তো এটার মানে হচ্ছে কি সঙ্গ নিরোধ। এটা সই নিরোধ না, হচ্ছে সঙ্গ নিরোধ হবে, তোমরা কারেকশন করে নিবে এটা। আচ্ছা, তো এরপরে আসি আমরা যে আইসোলেশনটা কি? আইসোলেশন হচ্ছে কি মহামারী রোধে আক্রান্ত ব্যক্তিকে সাধারণত পৃথক রাখাকে, মানে কি আক্রান্ত ব্যক্তিকে তোমার হচ্ছে দেখো আক্রান্ত ব্যক্তিকে হচ্ছে সাধারণত পৃথক রাখাটা মানে আলাদা রাখা, যেটা হচ্ছে তোমার মানে সোজা কথা বলতে গেলে বিচ্ছিন্ন রাখা। তাহলে আইসোলেশন মানে কি মহামারী রোধে তুমি যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে সাধারণ ব্যক্তির থেকে পৃথক করে রাখতে চাও, সেই পদ্ধতিটাই হচ্ছে তোমার আইসোলেশন পদ্ধতি। শুনবা অনেকে আইসোলেশনে আছে বা আইসোলেশনে রাখা হচ্ছে। তো আশা করি তোমাদের আইসোলেশন শব্দের মানেটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। এরপর আসো লকডাউন। শুনতে শুনতে অমুক জায়গা লকডাউন, তমুক জায়গা লকডাউন, মার্চ থেকে চলতেছে লকডাউন। লকডাউনটা কি আসলে? লকডাউনটা হচ্ছে বেসিক্যালি তোমার যেই এলাকাটা মহামারী আক্রান্ত হয় সেই এলাকায় হচ্ছে প্রবেশ এবং বাহির হওয়ার পথ যে বন্ধ করে দেওয়া, এটার নামই হচ্ছে তোমার বেসিক্যালি লকডাউন। মানে কি কোনো বাইরে থেকে কোনো লোক ঢুকতে পারবে না, কোনো লোক বের হইতে পারবে না, এটাকে হচ্ছে বলা হচ্ছে কি তোমার লকডাউন। আচ্ছা, এবার হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা হচ্ছে প্রায় বিভিন্ন সংবাদের হেডলাইনে ব্রেকিং নিউজে দেখি যে সামাজিক দূরত্ব মেনে চলুন বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন। সোশ্যাল ডিস্টেন্সিংটা কি? সোশ্যাল ডিস্টেন্সিংটা হচ্ছে তোমার একটা ঔষধবিহীন পদক্ষেপ। মেইনলি বেসিক্যালি এটা হচ্ছে একটা ঔষধবিহীন পদক্ষেপ। এটার কথা হচ্ছে যে তোমার সংক্রমিত যে ব্যক্তি বা করোনা আক্রান্ত যে ব্যক্তি, তার মাধ্যমে যাতে অন্য কারো কাছে জিনিসটা না ছড়ায়, এবং তোমার হচ্ছে যে রোগ বহনকারী ব্যক্তি যে ব্যক্তিরা রোগ বহন করতেছে তার মাধ্যমে আসলে যেন এটা না ছড়ায়, সেটাই হচ্ছে মানে এইটা নিশ্চিত করাটাই হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এটার মেইন লক্ষ্যটা কি? মেইন লক্ষ্যটা হচ্ছে মৃত্যু হওয়ার কমানো। এখান থেকে তোমার কোশ্চেন কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে হচ্ছে যে তোমার সংক্রামক রোগ বহনকারী ব্যক্তির মধ্যে সংস্পর্শ এড়ানোর যে সম্ভাবনা কমানো, এই পদ্ধতিটার নাম কি? সোশ্যাল ডিস্টেন্সিং। তো এরপরে আসা হচ্ছে পিপিটা কি? পিপিটা হচ্ছে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি মানে কি? পিপিই। পিপিতে হচ্ছে পার্সোনাল, দেন হচ্ছে পিতে প্রোটেক্টিভ, দেন হচ্ছে ইকুইপমেন্ট, মানে জীবন রক্ষাকারী বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। যেমন হচ্ছে তোমরা দেখবা যে ডাক্তাররা এখন হচ্ছে হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে তোমার মাস্ক, মানে K95 মাস্ক, গ্লাভস, তারপর একটা ড্রেস পরে, এটাকে বলা হচ্ছে পিপি। যেমন পিপির মধ্যে কি কি আবরণ থাকা দরকার? জুতাকে আবরণ সহ গাউন বা পোশাক, গ্লাভস, মুখের আবরণ যেটাকে বলা হয় ফেস শিল্ড, চোখ ঢাকার জন্য মুখের সাথে লেগে থাকা চশমা বা গগলস। এই চশমা না কিন্তু, এটা হচ্ছে গগলস টাইপের চশমা। তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, অনেকে কেমিস্ট্রি ল্যাবে কাজ করেছো, তোমরা জানো গগলসটা কি। এবং হচ্ছে মাস্ক। তো এরপরে আসা হচ্ছে আমরা যেগুলো জানবো অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডি টেস্টটা কি? অ্যান্টিবডিটি আসলে কি? অ্যান্টিবডিটা হচ্ছে যে বহিরাগত পদার্থে, দেহের বহিরাগত পদার্থের বিরুদ্ধে কাজ করার জন্য প্রোটিন জাতীয় যে পদার্থ, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটার কাজ কি? এটা হচ্ছে যে ভাইরাসের অ্যাগেনস্টে বা তোমার বহিরাগত যে পদার্থ আমাদের শরীরে যে ক্ষতিকারক বস্তুগুলো ঢুকে, এইটা হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি টেস্টটা কি? আচ্ছা, এইখানে তোমার গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে কি অ্যান্টিবডি টেস্টকে কি বলা হয়? সেরোলজি টেস্ট। এটা আসতে পারে। অ্যান্টিবডি টেস্টের অপর নামটা কি? অপর নাম কি? সেরোলজি টেস্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে রক্তের অ্যান্টিবডি তৈরি করা হয় বা অ্যান্টিবডি খোঁজা হয়। তো এরপর আসলে ভেন্টিলেটর। আমরা হচ্ছে খুব ফাস্ট আগাবো। ভেন্টিলেটরটা কি? ভেন্টিলেটরটা হচ্ছে কি আমরা তোমাদের হচ্ছে কৃত্রিমভাবে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে যন্ত্র, সেটাই হচ্ছে ভেন্টিলেটর। এখানে স্লাইডারও ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কবে হচ্ছে এটা আবিষ্কার হয়? 8ই অক্টোবর 1928 সালে। 8ই অক্টোবর 1928 সালে হচ্ছে এটা মানুষের জন্য সর্বপ্রথম ব্যবহার করা হয়। আর এটা এটা কি ছিল? প্রথমটার হচ্ছে নাম ছিল হচ্ছে কি আয়রন লাং। আর আবিষ্কারককে মানে এটা প্রথম ব্যবহার করেন কে? ডক্টর ফিলিপ ড্রিঙ্কার এবং ডক্টর লুইস শ।
তো এরপরে আসে প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপিটা কি? প্লাজমা থেরাপিটা হচ্ছে যে তোমার ভাইরাস আক্রান্ত একটা রোগী, সে হচ্ছে যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন তাদের শরীরে এক ধরনের হচ্ছে তোমার অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি বা হচ্ছে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা, আচ্ছা এটা হচ্ছে প্রতিরোধ হবে, তোমরা হচ্ছে এটা কারেকশন করে নিবা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আচ্ছা, তো তাদের শরীর থেকে তোমার কি কালেক্ট করা হয়? এই যে প্লাজমা, এক ধরনের তরল এটা কালেক্ট করা হয়। এটা কালেক্ট করার পরে কি হয়? এটা কালেক্ট করার ফলে কি হয় যে তুমি যখন সুস্থ ব্যক্তির শরীরে এটা পুশ করো তখন আস্তে আস্তে সুস্থ ব্যক্তির শরীরে হচ্ছে মানে অসুস্থ ব্যক্তির শরীরে যখন তোমরা হচ্ছে যখন প্লাজমাটা দেওয়া হয় তখন কি হয়? অসুস্থ ব্যক্তির শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রো করে। তো এইটাকে হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হচ্ছে কি প্লাজমা থেরাপি। আচ্ছা, আইআর এর কাজ কি? আইআর এর আইডিসিআর এর পূর্ণরূপ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইডিসিআর মানে কি? আইডিসিআর মানে কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ মানে কি? ইনস্টিটিউট অফ, আবারও বলছি আইইডিসিআর, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে এবারের জন্য যে কোনো জায়গায়, যে আইইডিসিআর এর ফুল মিনিং কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। আচ্ছা, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে তোমার নতুন কোনো রোগ দেখা দিল কিনা, পুরাতন রোগ ফিরে এলো কিনা, কোনো রোগের প্রাদুর্ভাব কমলো বা বাড়লো, কতজন মারা গিয়েছে বা কি করলে রোগটা কমবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি আইডিসিআর হচ্ছে ডিল করে। প্রতিষ্ঠাতা কি? প্রতিষ্ঠাতা এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে দেখি, প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কত সালে হচ্ছে তোমার 1952 সালে পাকিস্তান পিরিয়ডে। নাম কি ছিল? সেন্ট্রাল ম্যালেরিয়া ইনস্টিটিউট অফ হচ্ছে ইস্ট পাকিস্তান। এবং হচ্ছে ধাপে ধাপে এটা কি হয়? দেন 1954 সালে এটাকে মহাখালীতে স্থানান্তর করা হয়। তারপর হচ্ছে তোমার দেখো 1976 সালে হচ্ছে তোমার এটা হচ্ছে কি রোগতত্ত্ব এবং বরাদ্দ করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 1981 সালে হচ্ছে আইডিসিআরকে 1978 সালে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়। আচ্ছা, তো তারপরে আসে হচ্ছে তোমার কি বলা হয়েছে? সামাজিক প্রতিষ্ঠান নিপসমের সাথে একীভূত করা হয়। আচ্ছা, নিপসমের কাজটা কি? নিপসমের কাজটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জনস্বাস্থ্য স্নাতকোত্তর বা জনশক্তিটা তৈরি করা। আচ্ছা, আইডিসিআর কাজ কি? আইডিসিআর কাজ হচ্ছে তোমার রোগ নিয়ন্ত্রণের জন্য বাস্তব কর্মসূচি বাস্তবায়ন করা। আচ্ছা, তাই হচ্ছে 1927 সালে বাংলাদেশ সরকার। আচ্ছা, এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, স্লাইডে হচ্ছে ফ্রেশ কপিটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এবার আসো আমরা হচ্ছে যেটা দেখবো, তো আশা করি করোনা ভাইরাস থেকে তোমাদের যে কি কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আলোচনা করা হয়েছে অলরেডি। তো তোমরা হচ্ছে ইজিলি দেখে নিতে পারবা যে তোমার করোনা ভাইরাস থেকে কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপর আসো হচ্ছে তোমার সাম্প্রতিক বাংলাদেশ। এরপর আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সাম্প্রতিক বাংলাদেশ। আচ্ছা, সাম্প্রতিক বাংলাদেশ হচ্ছে আমরা বেসিক্যালি প্রথমে আসো যে সরকার প্রশাসন থেকে কি আসতে পারে? তোমার ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে? 5 ডিসেম্বর 2019 সালে। আচ্ছা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কবে গঠন করা হয়? 24 নভেম্বর 2019 সালে। 2019 সালে হচ্ছে সর্বপ্রথম তোমার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরটা গঠন করা হয়, যেটার ইংলিশ নাম হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ হেলথ এডুকেশন। তো দেন হচ্ছে তারপর কি তোমার সাম্প্রতিক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। যেমন ধরো এখানে আরো কিছু কোশ্চেন আছে, যেমন এনএসডি কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়। জিনিসটা একটু তোমরা করে নিবা। এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়টা হচ্ছে দীর্ঘিকার হবে। আচ্ছা, যেটা হচ্ছে তোমার যে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডি, এটার হচ্ছে চেয়ারপারসনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এটা হচ্ছে যে নির্বাহী প্রধান, তার পদবি হচ্ছে কি চেয়ারম্যান। তাহলে এনএসডি সম্পর্কে আমাদের মোটামুটি কমপ্লিট। এনএসডি নির্বাচনী প্রধানের পদবি হচ্ছে তোমার চেয়ারম্যান। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে তোমার দেখো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বাংলাদেশের অ্যাক্রিডিটেশন কাউন্সিল। আচ্ছা, এরপর আসে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা? রাজনৈতিক দল হচ্ছে 41টা, এছাড়া অন্য বাদে মানে নিবন্ধিত আর কি, রেজিস্টার্ড রাজনৈতিক দল হচ্ছে 41টা। আর সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কি আমাদের? বাংলাদেশ কংগ্রেস। এটা আমরা কিন্তু অনেকেই জানি না যে বাংলাদেশ কংগ্রেস আমাদের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোশ্চেনটা 13 নভেম্বর 2018 বাংলাদেশ সিভিল সার্ভিসের কোন ক্যাডারটি বিলুপ্ত করার ঘোষণা করা হয়? ইকোনমি ক্যাডার। তারপর হচ্ছে ধরো বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়ে, তো সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা কয়টা? আমাদের বর্তমান হচ্ছে ক্যাডার পদ হচ্ছে 26টা, যারা হচ্ছে তোমরা ভবিষ্যতে বিসিএস এর প্রিপারেশন নাও, তোমাদের জন্য এগুলো জানা দরকার। তারপর হচ্ছে তোমার দেখো শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ কয়টা? সর্বোচ্চ পদ হচ্ছে কোনটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, যেটার নাম হচ্ছে মাওসির হচ্ছে পরিচালক। তো এরপরে হচ্ছে আমরা আসি সংসদ, আইন এবং বিচার ব্যবস্থাতে হচ্ছে আমাদের কোশ্চেন কি আসতে পারে? তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন দেখো সরকারি চাকরি আইন 2018 কবে কার্যকর হয়?
2019 সালের 1 অক্টোবরে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সড়ক আন্দোলন। 2018 সালে সড়ক আন্দোলন হয়েছে। সড়ক পরিবহন আইন প্রথম কার্যকর করা হয় কত সালে? 1 নভেম্বর 2019 সালে। আচ্ছা, আইনটা হচ্ছে 2018 সাল, কিন্তু কার্যকর করা হয় হচ্ছে 1 নভেম্বর 2019 সালে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কি, হাইকোর্ট বিভাগ কোন উপাদানকে, প্রকৃতির কোন উপাদানকে জীবন্ত সত্তা বা লিগ্যাল পার্সন ঘোষণা করা হয়? নদ নদী প্রকৃতির জীবন্ত সত্তা। কেন জীবন্ত সত্তা বলা হয় ভাইয়া? জীবন্ত সত্তা বলার কারণ হচ্ছে কি, নদ নদীর মাধ্যমে কিন্তু আমাদের যে মন কমিউনিকেশন বা যাই বলো, প্রকৃতির যে ভারসাম্য বলো বা প্রাকৃতিক যে সৌন্দর্য, এগুলো কিন্তু আসলে বেসিক্যালি বাংলাদেশের যে নদ নদীগুলোর মাধ্যমেই হচ্ছে হয়। এছাড়া বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম কিন্তু নদ নদীগুলা। আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার আমাদের জাতীয় সংসদ নিয়ে। একাদশ জাতীয় সংসদে হচ্ছে নির্বাচিত হচ্ছে নারী সংসদ সদস্য হচ্ছে কতজন? আমাদের 23 জন। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের সংবিধান কত সালে পাস হয়? 8 জুলাই 2018 সাল। 8 জুলাই 2018 হচ্ছে সর্বপ্রথম সংবিধান সপ্তদশ সংশোধন আইন 2018 সালে হচ্ছে পাস করা হয়। এরপরে দেখো এখানে কিছু বিষয় আছে, জাতীয় সংসদের বিভিন্ন নেতা, উপনেতা, চিফ হুইপ। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে সবগুলাই পড়বা, কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের নেতা, উপনেতা, চিফ হুইপের মধ্যে হচ্ছে আমাদের সংসদে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আসন হচ্ছে কি গোপালগঞ্জ 3 আসন। আমাদের বিরোধী দলীয় নেতাকে বেগম রওশন এরশাদ, তার আসন কোনটা? ময়মনসিংহ 4 আসন। তো এমনভাবে হচ্ছে চিফ হুইপকে নূর আলম চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছে মশিউর রহমান রায়দি, তারপর হচ্ছে তোমার আতিউর রহমান, পঞ্চানন বিশ্বাস, ইকবালুল রহিম, এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা। হুইপকে আবু সাইদ আব্দুল্লাহ স্বপন, তোমরা হচ্ছে এই জিনিসগুলো দেখে নিবা, কারণ হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে লাগে, এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে যে বাংলাদেশের হুইপ হচ্ছে বা সে হচ্ছে কোন আসন থেকে নির্বাচিত বা কি। যেমন বিরোধী দলীয় হুইপ হচ্ছে পীর ফজলুর রহমান, কোন আসন থেকে? সুনামগঞ্জ 4 আসন থেকে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে তোমার বাংলাদেশের সচিবদের মধ্য থেকে আমাদের সবগুলাই আসলে প্রথম কথা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো আসলে মনে রাখা একটু টাফ। আমরা সবাই জানি জিকে হচ্ছে বোরিং, বাট এখান থেকে আমাদের টেকনিক্যালি পড়তে হবে। যেখান থেকে হচ্ছে আমি সাজেস্ট করবো তোমরা এখানে সবগুলাই পড়বে, তবে মেইন গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে আমাদের, যেমন ধরো আমাদের মন্ত্রী পরিষদ সচিব, তারপর প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, মাধ্যমিক এবং উচ্চ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এই জিনিসগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা। যেমন ধরো আমাদের এই যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কি আমাদের মোহাম্মদ আমিনুল ইসলাম, এগুলো এই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা। তো এখন আমরা আসি বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাম্প্রতিক বিষয়, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস এই বছরে যারা পরীক্ষা দিচ্ছ ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য, সেটা হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা হচ্ছে প্রথম উৎক্ষেপণ করা হয় কবে? 11 মে 2018, এবং যেটা হচ্ছে বাংলাদেশ সময় কত? বাংলাদেশ সময় হচ্ছে তোমার 12 মে 2018। তোমরা মনে রাখবা ডেটটা নিয়ে গিয়ে কনফিউজ হবে না। প্রথম উৎক্ষেপণ করা হয়েছে তোমার 11 মে 2018-তে, কিন্তু সেটা বাংলাদেশ সময় হচ্ছে কত? বাংলাদেশ সময় হচ্ছে তোমার 12 মে 2018। আচ্ছা, এটার হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান কি? থ্যালাস এলিনা স্পেস, যেটা কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে উৎক্ষেপণ করা হয় কে? উৎক্ষেপণ করা হচ্ছে স্পেস এক্স, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান, যেটাকে হচ্ছে বহন করে নিয়ে যায় কে? স্যাটেলাইট তো আর এমনি এমনি চলে যায় না, বহন করে একটা জাহাজের নাম লাগে, যে জাহাজ একটা রকেট লাগে। তো এই রকেটটার নাম আসছে কি? ফ্যালকন 9। এটার বানানটা হচ্ছে তোমার ফ্যালকন 9, FALCON, ফ্যালকন 9। তো এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো স্যাটেলাইট হচ্ছে বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পরিচালনা করতেছে হচ্ছে BCSCL, সরি। তো BCSCL এর ফুল মিনিংটা হচ্ছে তোমার বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, যেটার হচ্ছে তোমার 2টা গ্রাউন্ড স্টেশন আছে। একটা হচ্ছে তোমার গাজীপুরের তালিয়াবাদে এবং আরেকটি হচ্ছে রাঙামাটির বেতবুনিয়াতে। তো কোশ্চেন আসতে পারে যে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কয়টা? গ্রাউন্ড স্টেশনটা কি? বেসিক্যালি ভূমি থেকে হচ্ছে স্যাটেলাইটটা পরিচালনা করা হয়। তো কোথায় কোথায়? গাজীপুরের তালিবাবাদ এবং হচ্ছে রাঙামাটির বেতবুনিয়াতে। তো এরপর আসো তোমার এখানে হচ্ছে কিছু আছে, যেমন ধরো তোমার স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কয়টা? 40টা আমাদের ট্রান্সপন্ডার। অরবিটালের অবস্থান হচ্ছে তোমার 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, এবং গ্রাউন্ড স্টেশন আমরা একটু আগে জানলাম 2টা হচ্ছে আমাদের স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন আছে। একটা হচ্ছে সজীব ওয়াজেদ ভূ উপগ্রহ, যেটা হচ্ছে ভূকেন্দ্র গাজীপুর অবস্থিত,
এবং আরেকটা হচ্ছে তোমার বেতবুনিয়াতে অবস্থিত। তো বেসিক্যালি হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেশন কয়টা, দুইটা, একটা হচ্ছে কোথায় গাজীপুর এবং একটা হচ্ছে বেতবুনিয়াতে, যেটা তোমাদের আসতে পারে যে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কয়টা এবং কি কি। তো এরপর আমাদের টপিকস হচ্ছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং দূতাবাস, এগুলো সর্বশেষ সংস্করণ অনুযায়ী বা সর্বশেষ যে আপডেট অনুযায়ী দেওয়া হয়েছে। তোমরা যে বই পড়ো সাম্প্রতিক বিষয়টা তোমরা চেষ্টা করবা যে একদম লেটেস্ট কোনটা আছে এটা হচ্ছে দেখার ট্রাই করবা। তো আমরা চেষ্টা করেছি যে একদম লেটেস্ট যে আপডেট অনুযায়ী হচ্ছে আমাদের স্লাইড বা আমাদের কন্টেন্টগুলো রেডি করার জন্য। তো বর্তমানে হচ্ছে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসে ভারতের হচ্ছে রিভা গাঙ্গুলি দাস, তিনি হচ্ছে ভারতের দ্বিতীয় নারী এবং বর্তমান বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার হিসেবে আছেন। যুক্তরাষ্ট্রের হচ্ছে কি রবার্ট চ্যাটারটন ডিকসন, যিনি হচ্ছে কততম, 15তম হাই কমিশনার। আচ্ছা, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে আমাদের ক্যামেরুন, যার হচ্ছে আমরা সবাই ক্যামেরুন নামে ওনাকে চিনি, বাট ওনার আসল নাম হচ্ছে মার্সি মিয়াং টেম্বন। আচ্ছা, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কে বর্তমানে নিযুক্ত আছেন আল রবার্ট মিলার। আমরা এটা ওনাকে হচ্ছে আমরা সবাই কম বেশি টিভিতে দেখে থাকি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার রর আবাসিক প্রতিনিধি রেনসে টিরিঙ্কা, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কে, এটা আসতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে জাতিসংঘের বর্তমান আবাসিক প্রতিনিধি কে। মিয়া সেপ্পো, যিনি কোন দেশের অধিবাসী, তিনি হচ্ছে তোমার ফিনল্যান্ডের। আচ্ছা, এরপরে যেটা আসি আমরা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থাতে আমাদের কিছু সাম্প্রতিকে কিছু জিনিস অ্যাড করা হয়েছে বা কিছু চেঞ্জ আছে, আমরা সেগুলো দেখব। তো প্রথমে আসছে স্থানীয় সরকার ব্যবস্থাতে। তো বাংলাদেশ হচ্ছে বর্তমানে দুর্গম হচ্ছে উপজেলা কয়টা, 16টা। তো 16টা উপজেলাকে হচ্ছে দুর্গম হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, বর্তমানে দেশে উপজেলা কয়টা, 492টা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা হচ্ছে মনে রাখবা, 492টা ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্তমানে হচ্ছে আমাদের বাংলাদেশে উপজেলা হচ্ছে 492টা। সিটি কর্পোরেশন কতটি, সিটি কর্পোরেশন হচ্ছে কয়টা, আমাদের 12টা টোটাল। বর্তমানে আমাদের দেশে সিটি কর্পোরেশন কতটি, 12টি। এবং সর্বশেষ যে সিটি কর্পোরেশনটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে সর্বশেষ যে সিটি কর্পোরেশন, এটা হচ্ছে কততম বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে, জাতীয় সংসদের হচ্ছে তোমার 115তম বৈঠকে, 115তম বৈঠকে হচ্ছে সিটি কর্পোরেশনটা দেওয়া হয় এবং এটা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আচ্ছা, তো বর্তমান দেশে পৌরসভা কয়টা, 328টা পৌরসভা। এবং সর্বশেষ পৌরসভার নাম হচ্ছে কি বিশ্বনাথ সিলেট, এটা হচ্ছে তোমরা মনে রাখবা। এই জিনিসগুলো থেকে কিন্তু বেসিক্যালি কোশ্চেন আসে, একদম সর্বশেষ পৌরসভা কোনটা অ্যাড হয়েছে বা সর্বশেষ জেলা কোনটা, সর্বশেষ বিভাগ কোনটা, এই জিনিসগুলো তোমরা একটা নোট করে নিবা। নোট করে নিলে কি হবে, তোমাদের এগুলো হচ্ছে মনে থাকবে এবং যখন হচ্ছে করবা তখন হচ্ছে তোমরা রিভিশন দিতে যাবা ইজিলি যাতে তোমরা খুঁজে নিতে পারো। আর সাম্প্রতিক বিষয়ের স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, আমাদের ভিডিওগুলো শেয়ার করো। তোমার যে বন্ধুরা যারা হচ্ছে ক্লাসগুলো করতে পারছে না তাদের কাছে আমাদের কন্টেন্টগুলো পৌঁছে দাও, ফিনিক্স পরিবারকে তাদের কাছে পৌঁছে দাও, যাতে তোমার পাশাপাশি তারা হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো পেয়ে যায়। তো আমরা হচ্ছে আজকে একটু লেন্দি ক্লাস নেব, আমরা চেষ্টা করব সাম্প্রতিক বিষয়গুলো যত দ্রুত কভার করা যায়। এবং তোমাদের অলরেডি আমাদের লেকচার প্ল্যান তোমাদের কাছে চলে গিয়েছে, যাদের কাছে নেই তারা কমেন্ট করবে, তাদেরকে আমরা লেকচার প্ল্যানটা দিয়ে দিব। আমরা ওইভাবে হচ্ছে আগাবো এবং খুব দ্রুত সময় আমরা চেষ্টা করব 2 মাসের মধ্যে সিলেবাসটা তোমাদের কভার করে দিতে জেনারেল নলেজের। আসো তো নেক্সট টপিকসে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এটা হচ্ছে তোমরা কারেকশন করে নিবে, এখানে কারেকশন হবে। আচ্ছা, তো প্রথম হচ্ছে 2019 সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কতজন বাংলাদেশি, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের 4 জন বাংলাদেশি তারা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়। কে আমাদের হচ্ছে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রূপা হক এবং হচ্ছে আফসানা বেগম, এই 4 জন। এর মধ্যে টিউলিপ সিদ্দিকীকে আমরা হচ্ছে কম বেশি সবাই চিনি। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো যেটা একটা ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে কি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি আমাদের হচ্ছে অনুসমর্থন করে কত সালে, 26শে সেপ্টেম্বর 2019 সালে। তো এরপরে যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম 15তম এবং দ্বিতীয় নারী প্রতিনিধি কে, বাংলাদেশের 15তম এবং দ্বিতীয় নারী প্রতিনিধি হচ্ছে তোমার রাবাব ফাতিমা হচ্ছে বাংলাদেশের প্রথম 15তম এবং দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি। আচ্ছা, তো এটা হচ্ছে বলা হয়েছে, একটু আগে আলোচনা করা হয়েছে, জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করা হয় কবে, 26শে সেপ্টেম্বর 2019-এ। আচ্ছা, এরপরে আসো আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সার্ক সাহিত্য পুরস্কার কে লাভ করে প্রথম, 2019 সালে সর্বশেষ হচ্ছে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে, আমাদের বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান স্যার।
তিনি হচ্ছে মানে 2019 সালে হচ্ছে সার্ক সাহিত্য পুরস্কারটা লাভ করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কোশ্চেনটা আসার মতো, বাংলাদেশে কতটি মিশন রয়েছে, জাতিসংঘ শান্তি মিশনে কতটি মিশন রয়েছে, সেটা হচ্ছে কতটি, 77টি। এরপর আরো কিছু আছে স্লাইডে, তোমাদের স্ক্রিনে তোমাদের কোশ্চেনগুলো আসছে দেখো। আনিশা ফারুক বাংলাদেশের প্রথম বংশোদ্ভূত প্রেসিডেন্ট, যিনি হচ্ছে কি বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। তো হচ্ছে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কতটি দেশের সাথে, 35টির সাথে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের অভিবাসী দিবস কবে, বাংলাদেশের অভিবাসী দিবস কবে, 25শে সেপ্টেম্বর। এই প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে কি তোমাদের রিসেন্ট যে সাম্প্রতিক যে বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা কি করবা, সবার ফার্স্টে হচ্ছে কোশ্চেনগুলো কমপ্লিট করে ফেলবা। এছাড়া হচ্ছে তোমাদের আরও যদি কিছু দিতে হয় আমরা হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। এবং সাম্প্রতিক বিষয়গুলো তোমাদের মোট টোটাল 6টা লেকচার হবে, এবং এই লেকচারগুলোতে হচ্ছে সাম্প্রতিকের A to Z বাংলাদেশ এবং আন্তর্জাতিক পুরোটা কভার করে দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের এই বছরের অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ। তোমরা জানো যে এটা বর্তমান বিশ্ব একটা মোটামুটি হইচই ফেলে দিয়েছে যে প্রথমবারের মতো পাটের আঁশ থেকে, বাংলাদেশের সোনালী আঁশ থেকে হচ্ছে পলিমার ব্যাগ তৈরি করা হয়, পাটের পলিথিন ব্যাগ। যেটা হচ্ছে কি আমরা জানি যে বর্তমানে হচ্ছে তোমার পরিবেশ দূষণের অন্যতম একটা প্রধান নিয়ামকই হচ্ছে পলিথিন ব্যাগ। আমরা যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলি, এবং তোমরা হচ্ছে জেনে অবাক হবে যে একটা পলিথিন ব্যাগ অন্তত 100 বছর অবিকৃত অবস্থায় থাকে। সেখানে তোমার যে পাট থেকে যে পলিমার ব্যাগটা তৈরি করা হয়েছে সেটা কিছুদিনের মধ্যে ডিকম্পোজ হয়ে যায়। তো এই যে যুগান্তকারী একটা উদ্ভাবন, এর হচ্ছে উদ্ভাবককে বাংলাদেশের অধ্যাপক মোবারক আহমেদ খান। এটা হচ্ছে তোমাদের এবার সাধারণ জ্ঞানে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে পারে। তো এরপরে আসি হচ্ছে আমরা কূটনৈতিক সম্পর্ক। তো বাংলাদেশ হচ্ছে সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কসাভোর সাথে। কবে, 18 ফেব্রুয়ারি 2018 সালে কসাভোর সাথে হচ্ছে কি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তো বাংলাদেশে হচ্ছে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কগুলো পরিচালনা বা কূটনৈতিক সম্পর্ক আছে, এবং মোটামুটি সব দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো। তো তোমাদের আসতে পারে যে সর্বশেষ কবে বা কোন দেশের সাথে হচ্ছে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কটা স্থাপন করে। আচ্ছা, তো বাংলাদেশ থেকে হচ্ছে ওষুধ শিল্প বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিল্প। তো বাংলাদেশ থেকে সর্বাধিক ওষুধ যায় হচ্ছে তোমার মিয়ানমারে, মানে রপ্তানিতে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ওষুধ হচ্ছে মিয়ানমারে হচ্ছে রপ্তানি করে থাকে। তো আমাদের হচ্ছে নেক্সট টপিকস হচ্ছে ভৌগোলিক নির্দেশক বা GI, গ্লোবাল ইন্ডিকেটর। তো আচ্ছা, বাংলাদেশে হচ্ছে তাহলে মোট হচ্ছে বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে কয়টা, 3টা। তো এগুলো 3টা কি কি, প্রথমটা হচ্ছে তোমাদের জামদানি, আমাদের জামদানি শাড়ি। দ্বিতীয়টা হচ্ছে ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ। এবং তৃতীয়টা হচ্ছে খিরসাপাতি। আচ্ছা, তো হচ্ছে এই যে ভৌগোলিক প্যানেল নিবন্ধন, এটা হচ্ছে দেয় কে, এটা হচ্ছে দেয় হচ্ছে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা, যার নাম হচ্ছে WIPO। তো আচ্ছা, এখন এদের কাজ কি, ভৌগোলিক নির্দেশক প্যানেল নিবন্ধনটা দেয় বা পণ্যের যে নিবন্ধনটা দেয়। কিন্তু এটার হচ্ছে বর্তমানে যে এখতিয়ার দেওয়া আছে বাংলাদেশের কোন অধিদপ্তরকে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন আর হচ্ছে ট্রেডমার্ক অধিদপ্তর, যেটার নাম হচ্ছে কি DPDT। তো এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে আছে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে এটা হচ্ছে কাজ করে। এরপর আসো বিশ্ব ব্যাংক নিয়ে। আমরা বিশ্ব ব্যাংকের হচ্ছে রিসেন্ট যে সাম্প্রতিক বিষয়গুলো জেনে নিই। বিশ্ব ব্যাংকে হচ্ছে বর্তমানে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছে মোহাম্মদ শফিউল আলম। আর তারপর হচ্ছে কোন দেশ সর্বপ্রথম নিজস্ব তহবিল দিয়ে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে, মানে বিশ্ব যে এই যে গ্লোবাল যে চেঞ্জটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সর্বপ্রথম বাংলাদেশ নিজস্ব তাদের নিজেদের তহবিল নিয়ে হচ্ছে তোমার এই যে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডটা গঠন করা হয়। সো এটা আমরা বলতে পারি এটা মূলত আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এবার আসো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক কিছু বিষয় জেনে নিই, খুবই সংক্ষেপে জেনে নিব। বর্তমানে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, দেশে হচ্ছে 46টা সরকারি বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়টা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে বাংলাদেশের সর্বশেষ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়। আচ্ছা, তো হচ্ছে বর্তমানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টা, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা হচ্ছে 106টা। তার মানে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কয়টা, 46টা, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 106টা। এবং বাংলাদেশের সর্বশেষ যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কি মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এরপর আসো বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, 5টা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে পঞ্চম হচ্ছে তোমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 10টা, যার মধ্যে সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আসতে পারে যে বর্তমানে সর্বশেষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটা। এরপর হচ্ছে মেডিকেল কলেজ, বর্তমানে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ হচ্ছে 4টা, যার মধ্যে সর্বশেষ হচ্ছে সিলেট মেডিকেল কলেজ। আর তোমার হচ্ছে এমবিবিএস ডিগ্রি, ডাক্তারি যে মেডিকেলের যে এমবিবিএস ডিগ্রি হচ্ছে টোটাল বর্তমানে মেডিকেল কলেজ বা এমবিবিএস ডিগ্রি প্রদান করে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 6টা। তার মানে তোমাদের ডিফারেন্সটা বুঝতে হবে, সরকারি মেডিকেল কলেজ হচ্ছে 4টা, কিন্তু এমবিবিএস ডিগ্রি প্রোভাইড করে এরকম সরকারি মেডিকেল কলেজ হচ্ছে কয়টা, 36টা। আচ্ছা আমি দুঃখিত, বর্তমানে হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে বিষয়টা বুঝতে হবে বা মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। তো যেটা হচ্ছে যে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ হচ্ছে আমাদের 36টা, কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার 4টা। এরপর আসো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 7ই মার্চ ভবন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছো বা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি হচ্ছে যাতায়াত আছে তারা জানো, রিসেন্টলি হচ্ছে রোকেয়া হলে হচ্ছে একটা ভবন হচ্ছে উদ্বোধন করা হয়, 7ই মার্চ ভবন, যেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2018 সালে উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তো বাংলাদেশে হচ্ছে বর্তমানে 25 ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা আসতে পারে যে কতটি প্রাথমিক বিদ্যালয় আছে, কত ধরনের, 25 ধরনের, এবং এরা এক একটা মোটিভ নিয়ে কাজ করে। এরপরে তোমরা হচ্ছে দেখে নাও যে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার হচ্ছে বর্তমানে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে চেয়ার এগুলো, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়, 7ই মার্চ। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি 15ই মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় 1999 সাল। আচ্ছা আমরা এই যে দেখো এখানে হচ্ছে এক নজরে তোমরা দেখে নিতে পারবা যে বর্তমানে দেশে হচ্ছে মোট বিশ্ববিদ্যালয় সংখ্যা কয়টা। মোট সরকারি হচ্ছে 46টা, সরকারি প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 5টা, সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 10টা, কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 5টা, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে 4টা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 106টা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা অবশ্যই মাথায় রাখবা, কোশ্চেন আসতেই পারে, চলে আসতে পারে, সাম্প্রতিক বা সাধারণ জ্ঞানে যে কোনো কোশ্চেন যে কোনো সময় চলে আসতে পারে। আমি গ্যারান্টি দিতে পারবো না, তুমি গ্যারান্টি দিতে পারবো না, বাংলাদেশের কোনো বস টিচার সেও গ্যারান্টি দিতে পারবো না যে কখন কোন কোশ্চেনটা আসতে পারে, কিন্তু আমরা ধারণা করতে পারি যে কোন কোশ্চেনটা আমাদের অ্যানালাইসিস করে যে কোন বিষয়গুলো থেকে কোশ্চেন আসছে, ওই টপিকসগুলো আমরা অবশ্যই জোর দিয়ে পড়বো। সাম্প্রতিকের কোনো বিকল্প নেই, সাম্প্রতিক তোমাদের পড়তেই হবে। আচ্ছা তো এরপরে আসো বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং প্রতিরক্ষা নিয়ে। প্রতিরক্ষা নিয়ে হচ্ছে সম্প্রতি বাংলাদেশের সংগ্রহ এবং প্রত্যাশা দুটো যুদ্ধজাহাজ অ্যাড হয়েছে। এরপরে হচ্ছে তোমার বাংলাদেশে একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ, এখানে কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের মেট্রোপলিটন পুলিশের এলাকা কয়টা, 8টা এলাকাতে কাজ করে। আচ্ছা বাকি যেগুলো আছে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই স্লাইড থেকে দেখে নিবে। এরপর আসে বাংলাদেশের 31তম সেনানিবাস। সম্প্রতি এই সেনানিবাসটা হচ্ছে উদ্বোধন করা হয়েছে, যেটা নাম হচ্ছে শেখ হাসিনা সেনানিবাস। এটা কোথায় অবস্থিত, পটুয়াখালী লেবুখালীতে। আসতে পারে যে 31তম সেনানিবাস বা সর্বশেষ সেনানিবাস কততম, 31তম। বাংলাদেশের সেনাবাহিনীতে বর্তমানে 10টি পদাতিক ডিভিশন আছে, যেখানে 10ম পদাতিক ডিভিশনের নাম হচ্ছে 7ম পদাতিক ডিভিশন, যেটা হচ্ছে দায়িত্ব পালন করবে কোথায়, লেবুখালী এবং পটুয়াখালীতে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাবমেরিন যুগ। তোমরা জানো বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীকে বলা হয় ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল নৌবাহিনী, যেটা হচ্ছে 12ই মার্চ 2017 সালে সাবমেরিন যুগে প্রবেশ করে। আমাদের হচ্ছে জানো আমাদের দুটো সাবমেরিন আছে, নবযাত্রা এবং জয়যাত্রা নামে দুটো সাবমেরিন আছে, এবং এই দুটো সাবমেরিনের মাধ্যমে বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরে সর্বপ্রথম নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তো কোশ্চেন আসতে পারে বাংলাদেশের প্রথম সাবমেরিন যুগে প্রবেশ করে কবে, 12ই মার্চ 2017। যেহেতু প্রতিরক্ষা সেক্টর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের প্রথম সাবমেরিন দুটার নাম হচ্ছে কি নবযাত্রা এবং জয়যাত্রা। এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে যুদ্ধজাহাজ বা নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ তার নাম হচ্ছে বানৌজা সমুদ্র জয়। এই জিনিসগুলো তোমরা হচ্ছে মাথায় রাখবা। এরপরে আসা হচ্ছে সংস্থা, সংগঠন এবং প্রতিষ্ঠান। আমি আবার বলছি যে এইগুলা হচ্ছে যখন আমরা বাংলাদেশ পড়াবো বা আন্তর্জাতিক পড়াবো তখন আরও আছে, কিন্তু এগুলো হচ্ছে সাম্প্রতিক যে আপডেটগুলো নিয়ে টপিকস ওয়াইজ তোমাদের সুবিধার জন্য টপিক ওয়াইজ হচ্ছে আলোচনা করে দেওয়া হচ্ছে। তো আসো প্রথম হচ্ছে যেটা বাংলাদেশের গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যার সংক্ষেপ নাম হচ্ছে BWMRI। এটা হচ্ছে কোথায় স্থাপিত হচ্ছে, নসিপুর দিনাজপুর জেলা হচ্ছে এটা হচ্ছে স্থাপিত হচ্ছে, যেখানে হচ্ছে গম এবং ভুট্টা নিয়ে গবেষণা করা হবে।
তো হচ্ছে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে কক্সবাজারের রামুতে অবস্থিত, যেটা হচ্ছে নাম হচ্ছে BORI। মাঝে মাঝে তোমাদের হচ্ছে কোশ্চেন আসে যেমন ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, এটা না দিয়ে দেওয়া হলো BORI কোথায় অবস্থিত, তখন তোমরা কনফিউজ হয়ে যাও যে BORI আবার কোনটা। সো যখন তোমরা হচ্ছে ব্রিফ নামটা পড়বা অবশ্যই শর্ট নেম পাশে এটা পড়ে রাখবা। তো এটা হবে কি, তুমি যখন কোশ্চেনটা যেভাবে আসুক না তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা, না হলে দেখা যাবে অনেক তোমার পারা কোশ্চেনও তোমার হাত থেকে ছুটে যাচ্ছে। আচ্ছা, এরপর আসো যে বাংলাদেশের ব্যাংক বিমানি আমরা একটু দেখি। বাংলাদেশের বর্তমানে হচ্ছে তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 60টা। এর মধ্যে সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংকের নাম হচ্ছে কি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। তারপর হচ্ছে বাংলাদেশের হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জে সর্বপ্রথম টাকার বন্ডটা চালু করা হয়। এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে। 11 নভেম্বর 2019 সালে সর্বপ্রথম লন্ডন স্টক এক্সচেঞ্জে টাকা বন্ড সিস্টেমটা চালু হয়, যেটার বর্তমান নামকরণ করা হয়েছে কি বাংলা বন্ড নামে। আচ্ছা, এবার আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE, এটার বর্তমান কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকার নিকুঞ্জে অবস্থিত। তোমরা হচ্ছে অনেকে এগুলো জানো। বাংলাদেশে হচ্ছে বর্তমানে হচ্ছে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? প্রতি বছরে হচ্ছে একবার বা একটি মুদ্রানীতি ঘোষণা করে, যেখানে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। তো এখানে হচ্ছে তোমরা পদ্মা ব্যাংকের নাম জানো। পদ্মা ব্যাংকের যে প্রিভিয়াস যে নাম সেটা ছিল হচ্ছে দ্য ফার্মার্স ব্যাংক লিমিটেড। কোশ্চেন আসতে পারে এই ব্যাংকের বর্তমান নাম কি বা হচ্ছে তোমার পূর্বের নাম কি, সেগুলো তোমাদের দরকার। এরপরে আসো আমাদের যে টপিকসটা হচ্ছে সংস্থা বা বাহিনী প্রধান, বিভিন্ন বাহিনী প্রধান। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন বাহিনীর প্রধানকে বা সাংবিধানিক যে কোন সংস্থার প্রধানকে, এখান থেকে কোশ্চেন আসে, একটা না একটা কোশ্চেন তোমরা পাবাই। সো খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর হচ্ছে এখান থেকে তোমরা বেসিক্যালি রাষ্ট্রপ্রধানকে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, জাতীয় সংসদের স্পিকারকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং 133তম স্পিকার সে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে বিচারপতি সৈয়দ মাহমুদুল হোসেন। সরকারি কর্মকর্তা কমিশনের চেয়ারম্যান মানে BPSC চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ সাদেক। বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে KM নুরুল হুদা। এই জিনিসগুলো তোমরা হচ্ছে দেখে নিবে, তোমাদেরকে যখন স্লাইড দেওয়া হবে স্লাইডে তোমরা আরো এই জিনিসগুলো একদম মুখস্থ করে ফেলবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান কে আছেন? ইকবাল মাহমুদ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর চেয়ারম্যান হিসেবে বর্তমানে আছেন অধ্যাপক কাজী শহীদুল, এবং তিনি হচ্ছে 13তম চেয়ারম্যান হিসেবে আছেন। আইন কমিশন, মানবাধিকার কমিশন, এই জিনিসগুলো হচ্ছে তোমরা হচ্ছে দেখে নিবে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা সাম্প্রতিক নিয়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা কি টপিকস নিয়ে আলোচনা করলাম আমি প্রথম থেকে আরেকবার রিভিউ করি। কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন সংস্থার প্রধান নিয়ে আমরা আলোচনা করলাম, বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। তো বেসিক্যালি হচ্ছে আমাদের সাম্প্রতিক, আমরা প্রথমে বলেছি যে আমাদের সাম্প্রতিক নিয়ে হচ্ছে সাম্প্রতিক বিষয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক নিয়ে আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে কতটি? আমাদের সাম্প্রতিক নিয়ে হচ্ছে টোটাল ক্লাস হবে হচ্ছে 6টি, এবং এই 6টা ক্লাসে তোমাদের যত সাম্প্রতিক নিয়ে কোশ্চেন আছে এগুলো সব সলভ করে দেওয়া হবে, আরও ডিরেকশন দেওয়া হবে, এবং হচ্ছে ক্লাস শেষে তোমাদের এই PDF তোমাদের হচ্ছে স্লাইডের কপিগুলো হচ্ছে তোমাদের যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের হচ্ছে স্লাইডের কপিগুলো প্রয়োজন হলে এই সফট কপিগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাইয়া শর্ত একটাই, কি করতে হবে? আমাদের যে ক্লাস লেকচার, ফিনিক্স পরিবারের যে ক্লাস লেকচারের যে ভিডিওগুলো বা তো আমরা যে এই যে ক্লাস নিচ্ছি, তোমরা জানো যে তোমাদের এই যে প্রত্যেকটা ক্লাসের সব ক্লাস ম্যাটেরিয়ালস বলো, ভিডিও বলো, সবার জন্য ওপেন করে দেওয়া হচ্ছে, যাতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংগুলোতে ভর্তি হতে পারোনি বিভিন্ন আর্থিক সমস্যার কারণে, তারা যেন নিজেদের প্রস্তুতিটা, ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা শতভাগ নিতে পারো। এবং আমরা তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে কেউ যদি আমাদের প্রত্যেকটা ইউনিটের এই যে ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আমাদের গাইডলাইনগুলো ফলো করো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রায় 99% কমপ্লিট তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা এই লেকচারগুলো ফলো করো। সো তোমরা কি করবে, আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ ক্লাসগুলো হয়, ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা ক্লাসগুলো করবে, ভিডিওগুলো দেখবে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং বিষয়ভিত্তিক যে সমস্যাগুলো, তোমাদের যে সাধারণ জ্ঞানের বেশিরভাগ অনেকগুলো ক্লাসই হচ্ছে আমি নিব। সো যে কোনো সমস্যায় তোমরা আমাকে যে কোনো সময় হচ্ছে নক করতে পারো, ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের সাধ্যমতো রেসপন্স করার চেষ্টা করব। তো তোমাদের সাথে এতক্ষণ আমি ছিলাম তোমাদের প্রিয় রিফাতুল হক শাওন ভাইয়া। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
ফিনিক্স পরিবারের সাথেই থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, প্রতিদিন কিছুটা হলেও সাম্প্রতিক এবং সাধারণ জ্ঞান পড়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।